নিশার পাশে বসে এক মনে তার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তোহা। তার চোখে মুখে প্রবল আড়ষ্ট ভাব, মুখে হাসি নেই, থতমত চেহারা। তার গুমোট চেহারার দিকে তাকিয়ে নিশা ফিসফিসিয়ে বলল, কি হয়েছে তোর? মুখে এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন? তোহা শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। নিশা ভুরু কুঁচকে তাকায়। তার মেহেদি অনুষ্ঠান নিয়ে তোহারই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল। কে কোন রঙের শাড়ি পাঞ্জাবি পরবে সব সেই ঠিক করেছে। তবে এখন এত চুপচাপ কেন? তার তো এখন হৈহুল্লো করার কথা। নিশা আবারও বলল, কিছু হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? তোহা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আপু, কিছু হয়নি, আমি ঠিক আছি। নিশা আর কিছু বলল না, চুপ করে গেল। মেয়েটা হঠাৎ কি হলো কে জানে। মিনিট 10 আগে এক প্রকার দৌড়ে বেরিয়ে এসেছে তোহা। তিহানের মুখ থেকে সে কথাগুলো শোনার পর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তিহান তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে চলে এসেছে। তবে এখন মনে হচ্ছে তার তিহানের কথাটা শোনা উচিত ছিল, কারণ সে এইটুকু জানে যে তিহান অন্তত এমন মানুষ নয় যে কিনা লুকিয়ে লুকিয়ে তার শাড়ি পরা দেখবে বা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাবে। এমনটা তিহান নয়, সে জানে। তখন হঠাৎ করেই তিহানের অমন কথা বলার ভঙ্গি দেখে সে সময়টা তার ছোট্ট মস্তিষ্ক আর কিছুই আসেনি। তিহানের কথাটা তার সত্যি মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তিহান মজা করছিল। জোরের সাউন্ডে গান বাজানো হচ্ছে। সামনে নিশা আপুর কয়েকজন মেয়ে বান্ধবী উড়াধুরা নাচ করছে। এক একজনের শাড়ি টাড়ি যাচ্ছে, তাই অবস্থা। বাড়ির বড়টা এদিকটায় নেই, এখানে সব কাজিনরা। বড়টা থাকলে হয়তো এভাবে নাচার কোনো সাহস পেত না তারা। খুব সম্ভবত তিহান এখন ওদের কথাই বলছিল। মেয়েগুলো আসলেই খুব উগ্র টাইপের। এক কোণায় দাঁড়িয়ে রয়েছে তার ভাইয়েরা, তার আর নিশার বড় ভাই তুর্য, আর তার ছোট খালামণির 2 ছেলে নুহাস আর সাইব। তারা আড্ডায় মশগুল। এদিকে অনুষ্ঠান নিয়ে তাদের ধ্যান ধারণা নেই। তিহান তার বড় খালামণির একমাত্র ছেলে। বড় খালামণিরা তাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আর ছোট খালা থাকে অনেক দূরে। নিশার বিয়ে উপলক্ষে 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। তার বাবার কোনো ভাই বোন নেই বিদায় তাদের কোনো ফুফাতো ভাই বোনও নেই। চুপচাপ মেহেদি লাগাচ্ছে তোহা। 2 হাতে সে একা লাগাতে পারবে না, তাই ওপাশে হাতের স্বর্ণালী মেহেদি লাগিয়ে দিচ্ছে। স্বর্ণালী তার ছোট খালার মেয়ে, নুহাস আর সাইবের ছোট বোন, কিন্তু বয়সে তার থেকে 1.5 বছরের বড়। নিশার বান্ধবীদের নাচানাচি থেমেছে একটু আগে। ক্লান্ত ভঙ্গিতে তারা সামনে চেয়ারে বসে আছে। এক নাগারে এতক্ষণ বসে থাকতে থাকতে নিশার পা ধরে যাচ্ছে। চোখ মুখ কুঁচকে সে বলল, আর কতক্ষণ লাগবে রে? তোদের অসহ্য লাগছে আমার। তোহার শান্ত চাউনিতে তাকালো। তার বোনটা বরাবরই ধৈর্যহীন। বলল, আরও আধা ঘন্টা তো লাগবেই, বা বেশিও। পুরা বাক্য শেষ করার আগেই তিহানের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, এই তিহু, উঠ তো। সেই কখন থেকে পাশের সিটে দখল করে বসেছিস? আমারও তো ছবি তুলতে পারলামই না নিশার সাথে, ওঠ। তোহা চমকে তাকালো। নিহাতের সাথে তোষা আর সাইফও আছে। পরক্ষণে দৃষ্টি নামিয়ে ভাবল, তিহান এখন এলো এখানে, সে না ঘুমিয়েছিল? তিহান ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তোহা উঠছে না দেখে সে মৃদু ধমকের স্বরে আবারও বলল, ওঠ না, বসবো কোথায়? দ্রুত উঠে দাঁড়ালো তোহা। আবারও লজ্জা লাগছে তার। তিহান তার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়া করে পা বাড়াতেই যে হাতে থাকা খোলা মেহেদির কোণে জোরে চাপ লেগে প্রায় অনেকটা মেহেদি ছিটকে তিহানের পাঞ্জাবিতে পড়ল। আঁতকে উঠল তোহা। এখনই এটা হতে হলো, ধ্যাত। হন্তদন্ত কণ্ঠে সে বলল, সরি, আমি মুছে দিচ্ছি, বলে হাত দিয়ে
সেটা মুছতে যেয়ে আরও লেপ্টে ফেলল। ফলস্বরূপ তার হাতেও মেখে গেল অনেকটা। নিশা বিরক্তকর কণ্ঠে বলল, কী করলি তোহা? পাঞ্জাবিটা তো পুরো নষ্ট হয়ে গেল। তুই কি একটা কাজও? তিহান তাকে মাঝপথে থামিয়ে দিল। পকেট থেকে টিস্যু বের করে এক পলক তোহার দিকে তাকিয়ে নিজের পাঞ্জাবি মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা নেই। এতবার সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। তোহা চুপ করে এক কোণায় যেয়ে দাঁড়ালো। মুখে ভারী ভাবটা আরও ভারী হয়েছে। তার হাতে এবড়ো থেবড়োভাবে লাগা মেহেদিতে রং হয়ে যাচ্ছে। আশেপাশে মোছার জন্য কিছু পাচ্ছে না। তিহানের মতো সে তো আর পকেটে টিস্যু নিয়ে ঘুরে না। চোখ লজ্জা করছে, সব কিছু অসহ্য লাগছে। ঘড়ির দিকে তাকালো সে। রাত 10টা বাজে। তার হাতে এখনও মেহেদি লাগানো হয়নি। আহত দৃষ্টিতে মেহেদি রাখা ডালার দিকে তাকালো সে। ডালা সম্পূর্ণ খালি। আপুর বান্ধবীরা আর সবাই মিলে সব লাগিয়ে নিয়েছে। আর তার হাত যেটা আছে সেটা দিয়ে নিশাকে লাগিয়ে দিতে হবে। সুতরাং সে মেহেদি লাগাতে পারবে না। আর এত রাতে কেই বা তাকে নতুন করে কিনে এনে দিবে? হঠাৎ হাতে কিছু একটা অনুভব হতেই দ্রুত সেদিকে তাকালো তোহা। তার পাশে দাঁড়িয়ে আছে তিহান। মেহেদি লাগার হাতটা আলতো করে ধরে নিজের রুমাল দিয়ে যত্ন করে তা মুছিয়ে দিচ্ছে তিহান। তার দৃষ্টি তোহার হাতের দিকে। তোহা দ্রুত তার ভাই বোনদের দিকে তাকালো। না, সবাই ছবি তোলাতুলিতে মশগুল। এদিকে কারো নজর নেই। তিহানের হাতে দিকে তাকিয়ে একেবারে শান্ত কিন্তু অন্তত কঠোর কণ্ঠে বলল, তখন কিছুই দেখিনি আমি। আয়নার কথাটা মজা করে বলেছিলাম। আর তুই গাধি কিছু না বুঝেই ভো দৌড় দিলি। নিজের রুমে যেয়ে দেখিস তোর ড্রেসিং টেবিলটা বাঁকিয়ে রাখা। বিছানা থেকে শোয়া অবস্থায় আলমারি আয়নায় তোর ড্রেসিং টেবিলটা না, বরং ওয়াশরুমের আর বারান্দার দরজা দেখা যায়। পুরো কথা শুনে তারপর রিয়াক্ট করতে হয়। স্বর্ণা তোকে ডাকার আরও অনেকক্ষণ পরে উঠেছি আমি। যখন বুঝেছি তুই সম্পূর্ণ রেডি তখন শাড়ি সরে রয়েছিল, তাই রাগের মাথায় বকে ফেলেছি। আর সেজন্য আমি একদমই সরি না, কারণ আমি সেটা ঠিক না করলে তুই ওটা ঠিক করার কথা মাথায় আনতি না, তা আমার জানা আছে। আর তখন সত্যি মেহমান দিয়ে রুম ভর্তি ছিল। আমাদের ফ্ল্যাটের চাবি ছিল বাবার কাছে, আর বাবা বাইরে বেরিয়েছিল। নিশা রুমে খালা খালুরা ছিল, তাদেরকে তো আমি মুখের ওপর বের হতে বলতে পারি না। ওপর মাথাটাও খুব ধরেছিল, তাই বাধ্য হয়ে তোর রুমে ঘুমাতে এসেছিলাম, নয়তো যেতাম না বলে তোহার হাতটা ছেড়ে দিল তিহান। রুমালটা পকেটে ঢুকে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের কপালে ঘাম মুছল। তার চোখে স্পষ্ট অভিমান। তোহা হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছে। আসলে সে এত বোকা কেন? তিহানকে সে কিভাবে অবিশ্বাস করতে পারল? এখনও তো নিজের উপর বিরক্ত লাগে। অসহ্যকর। রাত 12টা। মুখে মেকআপ তুলে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোহা। মেহমানরা সব চলে গিয়েছে, তাই রুমে কেউ নেই। সে কখনো রুম শেয়ার করতে পারে না। নিশা আপু, স্বর্ণালী আপু এক রুমে ঘুমিয়েছে। তিহান ভাইদের ফ্ল্যাটে তিহান ভাইয়ের সাথে নুহাশা সাইফ ভাইয়া ঘুমিয়েছে। আর ছোট খালু আর তার বাবার তুর্য ভাইয়ের রুমে। তুর্য ভাইয়া ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে আছে। আর মা ছোট খালা এক রুমে, শুধু তার রুমটাই খালি। পরনে শাড়ি পাল্টে তোহার পরনে এখন সাদামাটা 3 পিস। চুলগুলো হাত খোপা করা, চোখ মুখ বিষণ্ণতার ছাপ। বাড়ির সবার হাতে মেহেদি থাকলেও তার হাতে নেই। তার হাতটা মলিন সাদা, কারণ মেহেদি শেষ। এত রাতে দোকান বন্ধ, কই পাবে সে মেহেদি? তা কাউকে আনা তো বলেনি। টলমলে পায়ে পড়া টেবিলের ড্রয়ারটা খুলল তোহা। সেখানে নিজের ফোন বন্ধ করে রেখে গিয়েছিল সে। তার ধারণা অনুষ্ঠানে ফোন নিয়ে গেলে ফোনটা যে কোনো
ভাবেই হারিয়ে ফেলবে সে। এর আগেও দুবার ফোন হারিয়েছে। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে ফোন নিয়ে যায় না সে। ড্রয়ারটা খুলতেই চোখ জোড়া বিস্ময়ে, খুশিতে জ্বলজ্বল করে উঠল তোহার। মুখে বিষণ্ণতার ছাপটা চওড়া প্রশস্ত হাসির আড়ালে মিলিয়ে গেল। ড্রয়ারের সামনে একটা নতুন মেহেদির প্যাকেট রাখা। সে দ্রুত সেটা হাতে নিল। এতপর ফোনটা অন করতেই মেসেজের টুংটাং শব্দ, ঠোঁটে হাসিটা আরও একটি ঝলমল উঠল। তিহানের নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে বাংলায় ফন্টে লেখা ছোট্ট একটা মেসেজ, কাল সকালে মেহেদি রাঙা হাত ছাড়া চোখের সামনে আসবি না। তপ্ত গরম চারিপাশে, গায়ের ঘাম তরতর করে ঝরে যাচ্ছে। মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোনোর মুশকিল। এত গিজগিজে পরিস্থিতি, বিচ্ছিরি অবস্থা। চোখ মুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে তোহা। মানুষ কি এত কেনাকাটা যে রোজ রোজই শপিং মলে ভিড় জমাতে হবে? তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় খালামণি আফিয়া। তিহান গেছে গাড়ি পার্ক করতে। সপ্তাহখানেক আগেই স্বর্ণার গহনা বানাতে দেওয়া হয়েছিল। নিশার বিয়ের গহনা, নানা বাহানা, ব্যস্ততা, তা আর নেওয়া হয়নি। কাল যেহেতু বিয়ে, তাই আজ সেগুলো নিতে এসে পড়েছে। বাড়িতে সবাই খুব ব্যস্ত, তাই তারা তিনজনই এসেছে। তিহান ফিরে আসতেই আফিয়া খালামণি তোহার হাত টেনে বলল, চল তোহা, তাড়াতাড়ি গহনা নিয়ে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আরেকবার সামনেটায় চোখ বুলিয়ে নিত তোহা। ভিড় যেন ক্রমশ বাড়ছে। ইতিহস্ত কণ্ঠে সে বলল, খালামণি, তোমরা যে নিয়ে আসো, আমি এখানেই দাঁড়াই। এত ভিড়ের মধ্যে আসলে? আফিয়া স্নেহময় কণ্ঠে বলে উঠলেন, সে কি, তোরও না হলুদের চুড়ি কেনা বাকি? তোর চুড়ি কি আমরা পছন্দ করে নিয়ে আসবো নাকি? চল পাগলি, সামনে গেলেই আর এই ভিড় হবে না। তিহান একবার হাতে পড়া সিলভার রঙের স্টিলের ঘড়িটার চোখ বুলায়। ঘড়িতে বাজে দুপুর 12:30। মাথার উপর সূর্যের উত্তপ্ত তেজ, কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল সে। এরপর সামনে তাকিয়ে তোহার হাতে কবজি ধরে এগোতে এগোতে তেতো কণ্ঠে বলল, তোর এত ঢং দেখার সময় নেই আমার, অনেক কাজ পড়ে আছে, আয়। আফিয়া মুচকি হেসে দ্রুত তাদের সাথে সামনে পা বাড়ালো। খানিক বাদে তার হাতটাও ধরল তিহান। বলল, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে হাঁটো মা, নয়তো তোমার পায়ে ব্যথা বাড়বে। ভিড়ের মাঝেও তোহা খেয়াল করে কারো শরীর তার শরীরে স্পর্শ করছে না। একটা বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্ন ভরা স্পর্শ তাকে আগলে ধরেছে খুব সাবধানে। গাড়িতে এসে বসেছে তারা। তিহানের শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে দ্রুত এসি ছেড়ে দিল সে। তোহা আর আফিয়া পিছনের সিটে বসেছে। সামনের সিটে গহনার ব্যাগগুলো রাখা। গাড়ির সামনে রিভিউ গ্লাস দিয়ে পিছনে তাকায় তিহান। সিটে মাথা এলিয়ে ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে রেখেছে তোহা। মাথার ওড়না পড়ে গেছে গলায়, গাঢ় বাদামি তিলটা এখান থেকেও একেবারে স্পষ্ট। হঠাৎই আফিয়া চেঁচিয়ে ওঠে, এই তোহা, তোর চুড়ি তো কেনা হলো না। মুহূর্তে চোখ মেলে তাকায় তোহা। চোখ খুলতেই তিহানের ধূসর চোখের মণিতে দৃষ্টি আটকে যায়। তিহানের আই লেন্স ধূসর রঙের, বাংলা যাকে বলে বিড়াল চোখ, ঘোলাটে অসচ্ছল দৃষ্টি। তোহার দারুণ লাগে এই ব্যাপারটা। ইচ্ছে থাকা সত্ত্বেও তিহানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে। কেমন যেন ভয় লাগে। এবারও ব্যতিক্রম হলো না, চোখ নামিয়ে ফেলল সে। আফিয়া আবারও চেঁচিয়ে উঠতেই তোহা বলল, থাক খালামণি, লাগবে না, আগেগুলো পরে নিব। আগেরগুলো পরবি কেন? যা তিহানের সাথে যে কিনে আন, আমি বসছি গাড়িতে, তোরা যা। তোহা চোখ মুখ খিচে বন্ধ করে রাখছে। ভাবছে এখনই হয়তো একটা রাম ধমক দিবে তিহান, কিন্তু না,
তেমন কোনো পলায়নকারী ধমক শোনা গেল না, শুধু শোনা গেল তিহানের ভারী কণ্ঠের ডাক, জলদি বের হ তিহু। তোহা চোখ মেলল। তার পাশে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে তিহান। স্বস্তির নিঃশ্বাস ফেলে বের হলো সে। মাথায় ওড়না টেনে তিহানের পাশে দাঁড়ালো। তিহান দরজা লক করে দিয়ে আফিয়াকে বলল, বেশিক্ষণ লাগবে না মা, 10 মিনিটের মধ্যেই আসছি। আফিয়া সহাস্য মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে চুড়িগুলো দিকে এক নজর তাকিয়ে আছে তোহা। তিহান তাড়া দিচ্ছে, আদৌ কি তোর কোনোটা পছন্দ হবে? উত্তরে তোহা বিড়বিড় করে বলল, সবই তো ভালো লাগছে। তিহান কথাটা শুনতে পেলেও কিছু বলল না। সবুজ রঙের এক মুঠো কাচের চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে নিয়ে দোকানির হাতে নিয়ে বলল, এইটা প্যাকেট করে দেন 2 ডজন। দোকানি মহিলাটা হাসল, বলল, পইরা দেখতে কন হাতে হইব নাকি এই মাপটা। তিহান পকেট থেকে মানিব্যাগ বের করল, চুরির টাকা বের করে দোকানের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, ওর চুরির মাপ আমার জানা আছে খালা। তোহা চমকালো না। তার আলমারি ভর্তি করা চুড়ি আছে, সেগুলো তিহানি কিনে দিয়েছে, তাই হাতের মাপ জানাটা অস্বাভাবিক কিছু না। হলুদের ছোটোখাটো আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। নিশা বসে আছে স্টেজে। তোহার দেখা নেই আশেপাশে। সে আজকেও লেট, এখনও ছাদেই আসেনি, অথচ হলুদ লাগানো শুরু হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে নিশার। হাতের ইশারায় স্বর্ণালীকে কাছে ডাকলো নিশা। সে আসতেই দাঁতে দাঁত চেপে বলল, তোহার বাচ্চাটা কই রে? ওরে ছাদে আসতে বল ফার্স্ট। নিশার গলার স্বরেই স্বর্ণালী বুঝতে পারল সে খেপেছে। দ্রুত মাথা নাড়িয়ে নিচে দিকে ছুটল, উদ্দেশ্য তোহাকে ডাকা। তোহার ফোনটা ডয়ারে লক করা মাত্রই বের হবে, তখনই স্বর্ণালী এসে দাঁড়ালো তার সামনে। হন্তদন্ত কণ্ঠে বলল, নিশা ডাকছে তোকে, দ্রুত যা। দ্রুত পায়ে উপরে উঠল তোহা। ছাদে প্রবেশ করতেই তিহানের চিল্লাচিল্লির কানে এলো। কর্নারে ফুল লাগানো হয়নি, সেই নিয়ে একটা ছেলেকে ধমকাচ্ছে তিহান। বোঝা যাচ্ছে প্রচণ্ড মেজাজ খারাপ তার। রাগের চোটে চোখ মুখ লাল হয়ে গেছে। তোহা ধীর পায়ে তাকে পাশ কাটিয়ে গেল। নিশানের কাছে যেতেই সেও থমকে বলল, কই ছিলি তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই আমার আপন বোন, মনে হচ্ছে তুই মেহমান। খেয়ে দিয়ে চলে যাবি, কোনো দায়িত্ব নেই। তোহা বোকা হেসে তার পাশে বসলো, বলল, তোমরা সবাই এমন ক্ষেপে আছো কেন? ক্ষেপো না? ফোন কই তোর? একটা ছবি তুলিস আমার সাথে? আমি যে বউ, কারো কোনো খেয়াল নেই। ক্যামেরাম্যান এসেছে তো, তুমি তোলো ছবি, কে মানা করেছে? নিশা আগুন কণ্ঠে বলো, ডিএসএলআর এ সেলফি তোলা যায়? ফোন কই তোর? ফোন তো আনিনি। চোখ জোড়া বন্ধ করলো নিশা, রাগে কান্না পাচ্ছে। বার কয়েক শ্বাস নিয়ে যেই না শান্ত হয়েছে, তখনই তোহা কণ্ঠে শোনা গেল, তিহান ভাই আপনার ফোনটা দিন তো, ছবি তুলব। চোখ বড় বড় করে তাকালো নিশা। তিহান এমনি রেগে আছে, তার উপরে গাধাদের মতো ওর ফোন চেয়েছে তোহা। তিহানের পার্সোনাল কোনো জিনিসে হাত দেওয়া তার একেবারেই পছন্দ না, আর সেখানে তোহা তো একেবারে পার্সোনাল ফোনটাই চেয়ে বসেছে। ঠোঁট কামড়ে ধরল নিশা। তিহানের ধমক শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে সে, কিন্তু পর মুহূর্তে ভাবভঙ্গি বদলে গেল তার চেহারায়। তিহান বিনা বাক্যে ব্যয় তোহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে গটগট করে সামনের দিকে চলে গেল। তোহা স্বাভাবিকভাবে ফোনের পাসওয়ার্ড টাইপ করে লক খুলে ক্যামেরা বের করে বলল, আসো ছবি তুলি। নিজের বিস্ময়টা চেপে গেল নিশা। ভাবল হয়তো তিহানের মুড কোনো কারণে ভালো, সেজন্য হয়তো তোহাকে কিছু না বলেই ফোনটা দিয়ে দিয়েছে। রাত প্রায় অনেক, মেহমানরা নেই কেউ। সারা শহর আবছা অন্ধকার, ইলেকট্রিসিটি
চলে গেছে অনেকক্ষণ হয়েছে। তোহাদের বাসায় জেনারেটরের লাইনও সপ্তাহখানেক যাবৎ বন্ধ। মেন কানেকশনের সমস্যা হয়েছে, তিহান ফোন করে জেনেছে। সকালের আগে কারেন্ট আসার কোনো চান্স নেই। জোছনা রাত, গোল থালার মতো চাঁদের আলো আবছাভাবে দেখা যাচ্ছে সব কিছু। ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসে আছে সব কাজিনরা, আড্ডায় মশগুল তারা। শুধু তুর্য নেই, সে নিচে। ঠান্ডা হাওয়া বইছে, গরম ভাবটা নেই। একের পর এক ম্যাচের কাঠি নষ্ট করে মোমবাতি জ্বালাতে চাচ্ছে স্বর্ণালী, কিন্তু সে ব্যর্থ। মোমবাতিটা বরাবর হাওয়ায় ধাক্কায় নিভে যাচ্ছে। প্রায় 8 বার চেষ্টার পর যখন সে আবারও ম্যাচের কাঠি জ্বালানো, তখন তিহান ধমক উঠে বলল, রাখ তো তোর মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে বিশ্ব উদ্ধার করে ফেলবে নাকি? রাখ ওটা, কোনো দরকার নেই আলোর। স্বর্ণালী পিটপিট করে তাকে তিহানের ধমকটা হজম করে মোমবাতিটা সাইডে রেখে দিল। তোহা রেলিংয়ের হেলান দিয়ে বসে রয়েছে চুপচাপ, তার চোখ ঘুম ঘুম। তিহান বসেছে ঠিক তার বরাবর। চাঁদের আলোটা সোজা যেয়ে পড়েছে তিহানের মুখে। তোহা তাকাচ্ছে না, ডুলু ডুলু চোখে আকাশের দিকে চেয়ে রয়েছে। খানিক বাদে সকলে পীড়াপিড়িতে গান গাওয়া যেন রাজি হলো তিহান। অন্ধকারের মধ্যে সাইফ আর নুয়াসকে পাঠালো তার ঘর থেকে গিটার আনার জন্য। তারা সেটা এনে দিতেই কোলের ওপরে গিটার নিয়ে টুংটাং শব্দ তুলল। তার দৃষ্টি তোহার চোখের দিকে। গিটারের শব্দ নড়ে চড়ে বসল তোহা। ঘুম ভাবটা চলে গেল ততক্ষণে।